বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, আফগানিস্তানে এখনও তালেবান সরকার পুনর্গঠনের কাজ চলছে। পুনর্গঠন বলতে তারা এখনও কাঠামোটা ঠিক করে উঠতে পারেননি। ইতিমধ্যেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়াটাকে অনেকে যুক্তরাষ্ট্রের পরাজয় হিসেবে বিবেচনা করছেন, যদিও অনেকেই মনে করেন যে যুক্তরাষ্ট্র ঠিক কাজটি করেছে। তালেবানদের এই প্রত্যাবর্তন এবং এটিকে অনেকে বিজয় বা ক্ষমতা দখলের যে চেষ্টা বল প্রয়োগের মাধ্যমে, সেটিকে কিভাবে দেখা হবে সেটি নিয়ে নানা রকমের বক্তব্য আমরা শুনতে পাই। তবে তালেবানরা ঠিক তাদের স্বরূপে আবির্ভূত হবে কিনা, যদিও তারা বিভিন্ন প্রেস কনফারেন্সে বিভিন্নভাবে নানান কথা বলবার চেষ্টা করেছে, কিন্তু সেই কথাগুলো শেষ পর্যন্ত কতটা বিশ্বাসযোগ্য হবে সেটি নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। কারণ অনেকেই মনে করেন যে পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ের জন্য এখন তারা রয়েছে কথাবার্তা বলছেন, কিন্তু এটি আসলে তাদের আসল রূপ নয়। রূপ যে নয় সেই চেষ্টাও, সেই প্রয়াসও তারা কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই দেখিয়েছে। তবে এখন পর্যন্ত যেটি বোঝা দরকার যে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো শেষ পর্যন্ত তাদেরকে কতটা সহায়তা বা সমর্থন জানাবে, সেই প্রশ্নটা অনেকের সামনেই বড় হয়ে উঠছে। এবং আফগানিস্তানের এই পরিস্থিতি দক্ষিণ এশিয়াকে কতটা অস্থিতিশীল করে তুলবে, বাংলাদেশের প্রভাব কী পড়বে, ভারতের সঙ্গে ইতিমধ্যেই তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, ভারত সেটিকে কিভাবে চর্চা করবে, এইসব প্রশ্ন সামনে আছে। এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকে দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। ঢাকার নিজ নিজ বাসভবন থেকে আমাদের সঙ্গে আছেন প্রাক্তন কূটনীতিক এবং কসোভোতে জাতিসংঘের আঞ্চলিক প্রশাসক হিসেবে কাজ করেছেন অ্যাম্বাসাডার এস.এম. রাশেদ আহমেদ চৌধুরী। আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে আফগানিস্তানে এখন তো সরকারবিহীন আফগানিস্তান বলা যায়, তাই নয় কি? তালিবানদের তারা ইনক্লুসিভ গভর্নমেন্ট, এটা তো ভালো লক্ষণ। কারণ চট করে ওটা না করে তারা এখন চেষ্টা করছে যে সবার সঙ্গে কথা বলে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট ফর্ম করতে পারলে আফগানিস্তানের স্টেবিলিটি আসবে। তো প্রসেস ইজ অন, বিকজ ইটস এ পলিটিক্যাল প্রসেস। যদি মিলিটারি রুল হতো তাহলে তো হয়ে যেত। সো মিলিটারি রুল না, এই মুহূর্তে সরকারের ধরনটা কি? আবার অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট তিনি দাবি করছেন যে তিনি সরকার প্রধান হিসেবে, ভারপ্রাপ্ত সরকার প্রধান হিসেবে রাষ্ট্র চালাবেন এবং কোথাও কোথাও আমরা প্রতিরোধও দেখতে পাচ্ছি। সো এই মুহূর্তে সরকার বলতে কি বোঝায় আফগানিস্তানে, অ্যাম্বাসাডার? এখন তালিবান বিহাইন্ড দিস, এখন ইট ইজ দি গভর্নমেন্ট, যেটা আমরা বলি ডি জুর অর ডি ফ্যাক্টো। এটা the reality is that Taliban have taken over, they are the power. ওদের সঙ্গেই কথাবার্তা চলছে। বিদেশিরা, ইভেন দি আমেরিকানস আর ইন টাচ, এমবাসি গুলো ওই অনেকগুলো যাওয়ার পরেও আছে। আর আমাদের যে ইনফরমেশন দ্যাট the stability of Afghanistan is key to regional peace এবং international peace. The project গুরুত্বপূর্ণ দোহা এগ্রিমেন্ট দরকার। এবং আমি এই কনটেক্সটে প্রথমে ট্রাম্প, যদিও তার সম্বন্ধে অনেক কিছু বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যে দোহা এগ্রিমেন্ট তার ইনিশিয়েটিভ নিয়ে আরম্ভ করলো, সে যে মোল্লা ওমর সে এবং মোল্লা বারাদি, সে যে আসল লোক যে এখন আসছে ফিরে দোহা থেকে নেগোশিয়েট করলো, সে জেলে ছিল, পাকিস্তান জেলে, তাকে সে রিলিজ করালো এবং দোহা নেগোসিয়েশন আরম্ভ করলো। হি রিয়েলাইজড ইনসাইট, আর অনেক রিপোর্ট আসে, সব রকম ইন্টেলিজেন্স রিপোর্টে, যে ইউএস প্রেজেন্স ইন দ্যাট কান্ট্রি হ্যাজ বিকাম আনটেনেবল এত বছর পরে। এবং এই যে এক্সপেন্সেস হচ্ছে, হিউজ এক্সপেন্সেস, এতে কিন্তু তাদের অ্যাসেসমেন্ট অলরেডি হয়ে গেছিল আশরাফ গানি উইল নট বি এবল টু ডেলিভার। না হলে আপনি দেখেন এই যে দোহা এগ্রিমেন্টে, ওখানে কিন্তু এগ্রিমেন্টের চুক্তিটা হচ্ছে বিটুইন দি ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান, যেখানে ব্র্যাকেটে বলা হচ্ছে নট রেকগনাইজড বাই দ্য ইউএসএ, ব্র্যাকেটে বলা হচ্ছে, and the Taliban and the United States
তো ইউনাইটেড বলছে এটা তালিবান আর ইউনাইটেড স্টেটস। ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা তো যে আমেরিকা ইজ কমিটেড টু উইথড্র অল ফরেন ফোর্সেস ফ্রম আফগানিস্তান প্রোভাইডেড যে তালিবান সে তারা will not allow the use of the Afghanistan soil against the security interest of America and its allies. যেমন আল কায়দা, এটা টু প্রিভেন্ট দ্যাট, এটা হলো দ্য মেইন ফোকাস ছিল যে আফগানিস্তানের যে ল্যান্ডটা দেশটা আর যেন কোনো রকম ব্যবহার না হয় against the American security interests. তারপরে the second factor বললো যে দোহা এগ্রিমেন্টের যে ইন্টার আফগান ডায়ালগটা আরম্ভ করতে হবে between the political forces, the Afghan government and the Taliban in Oslo, নরওয়েতে। সেটা হবে এটার পরেই 10 তারিখে, মার্চের 10 তারিখে অস্ত্রে আরম্ভ করার কথা। একটা তালিবান তখন ইনসিস্ট করলো, একটা এগ্রিমেন্ট আছে যে বিফোর দ্যাট the exchange of prisoners should take place. So Taliban ইনসিস্ট করলো 5000 ওদের প্রিজনার, ওর মধ্যে অনেকগুলো কমান্ডার ছিল, তাদেরকে রিলিজ করতে হবে এবং তারা ইনসিস্ট করলো 1000 আফগান প্রিজনার্স এক্সচেঞ্জ হবে। এই সময় খুবই আশ্চর্য ব্যাপার, আপনি যদি দেখেন আশরাফ গানি বলল যে আমরা no right of America to ask us to release the Taliban prisoners. It is our responsibility and we are not yet prepared to release the Taliban prisoners. Eta is something which is not been talked about very much. এই যে ফেথ ডেফিসিট, এই যে আপনার এত বড় একটা চুক্তি যেখানে আপনার পলিটিক্যাল প্রসেস, আপনার মিলিটারি প্রসেস যদি না হয় তাহলে পলিটিক্যাল প্রসেসকে একটু চান্স দিতে হবে। চান্স দিলে কাবুলের যে সরকার which is virtually created with the support of American allies, তারা কিভাবে এটাকে ভিটো করে দেয়, এই যে চুক্তিটা হলো দোহা চুক্তিটা, এবং তখন থেকে এই সমস্যাটা আরম্ভ হলো, the creation of the problem. এরপরে আমেরিকানরা অনেক চেষ্টা করার পরেও কিন্তু তাদেরকে এই করতে পারেন নাই। আর এদিকে আপনার যেভাবে আপনার আমেরিকা উইথড্র করলো, উইথড্র করার পরে আপনি দেখছেন যে লাইটনিং স্পিডে তালিবানরা টেক ওভার করলো, এটা আপনার ইজ নট সো ইজি আনলেস দেয়ার ইজ সাপোর্ট। কারণ তারা কিন্তু যায়নি, তালিবানরা দেশে ছিল, গ্রামে ছিল, গ্রামে গঞ্জে ছিল। সো আই মিন it shows because Ashraf Ghaniর যে সরকারটা it was marred by corruption এবং দুইটা ইলেকশন যেটা করছিল সেটা প্রশ্নবিদ্ধ ছিল, কোশ্চেনেবল ছিল। So that was the situation in which the Taliban were able to move in. এই ব্যাকগ্রাউন্ডে, this background will be important for us to understand intellectually what is at stake now and how we move forward. প্রফেসর মাহবুব রহমান, তালিবানদের এই প্রত্যাবর্তন আফগানিস্তানে আসলে কার জয় হলো, কার পরাজয় হলো? ধন্যবাদ সৌরভ জেলার। জি, আপনি যে কথা বলছিলেন, অ্যাকচুয়ালি আফগানিস্তানে এখন সরকারবিহীন অবস্থায় চলছে। কারণ হলো যে এটা অনেকটা 1975 সালের বাংলা নভেম্বরের 3 থেকে 7 তারিখে বাংলাদেশের যে অবস্থা ছিল অনেকটা ওরকমই। এই কারণে বলবো যে খুব মজার ব্যাপার যে যখন আশরাফ গানি চলে গেল তখন ভাইস প্রেসিডেন্ট ক্লেম করলেন যে তিনি যথার্থভাবে সাংবিধানিকভাবেই তিনি দায়িত্বপ্রাপ্ত এবং তিনি তার অধিকার চর্চা করার জন্য বললেন। কিন্তু মিস্টার আশরাফ গনি কিছুটা হাইডিং এর থেকেও তারপরে যখন উনি লাইভ ফেসবুকের মাধ্যমে আত্মপ্রকাশ করলেন তখন তিনি বললেন তিনি এখনো আফগানিস্তানের প্রেসিডেন্ট আছেন এবং হি ওয়ান্টস টু কাম ব্যাক। আচ্ছা, এদিকে মানে গায়ে মানে না আপনি মোরাল অথবা হোয়াট এভার উই কল ইট, বাট এট দ্য সেম টাইম লক্ষ্য করার বিষয় হচ্ছে যে তালেবান কিন্তু এখনো সরকার গঠন করেনি এবং এটা তাদের চুক্তি অনুযায়ী 31শে অগাস্টের পরে তারা সরকার গঠন করবে। যুক্তরাষ্ট্র তার আগে তাদের সকল
তাদের সৈন্য এবং তাদের নিজস্ব লোকজন তারা সরিয়ে নিয়ে যাবে। আচ্ছা, কারণ তালেবান সরকার গঠন করতে গেলে দেয়ার আর পসিবিলিটিস, অনেক সমস্যা দেখা দিতে পারে। সেই জন্যে তখন কিন্তু যুক্তরাষ্ট্রের ফোর্সেস এবং অন্য মানুষও আক্রান্ত হবে, এই আশঙ্কা থেকেই যায়। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যেখানে বিষয় যে অলরেডি কিন্তু নেগোসিয়েশন ইজ গোয়িং অন। আসলে পর্দার অন্তরালে দোহাতে এই মুহূর্তে ইভেন হামিদ কারজাই, তারপর তালেবান লিডার্স, দে অল আর অ্যাকচুয়ালি ইন এ নেগোসিয়েশন। ভবিষ্যৎ সরকার কেমন হবে, অন্তর্বর্তীকালীন সরকারটা কেমন হবে। ইতিমধ্যে কিন্তু তালেবান কিছু প্রিএমপ্টিভ কাজ করে ফেলেছে। তাদের হঠাৎ করে এমিরেটস, ইসলামিক এমিরেট আফগানিস্তান নাম দিয়ে দিল দেশে, কিছুটা অসংলগ্ন অবস্থার প্রতিফলন। কারণ হচ্ছে এটা যদিও চুক্তির মধ্যে ছিল, তখন ট্রাম্পের সময়ই তালেবানের সাথে 2020-এর 29 ফেব্রুয়ারি যখন চুক্তি হয়, সেখানে খুব মজার বিষয়, ওই ডকুমেন্টের মধ্যে আছে, ইটস এ পাবলিক ডকুমেন্ট, ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে। তো সেখানে বলেছে যে এই এগ্রিমেন্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর সাথে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান represented by Taliban. Interesting. Which United States does not recognize. খুব মজার ব্যাপার। কিন্তু আবার ইমপ্লাই করছে যে বাট তালেবান ইজ দ্য পার্টি যার সাথে চুক্তি করছে। তো খুব ইন্টারেস্টিং। এবং সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যখন চলে আসবে তারপরে সেখানে তালেবান অর্থাৎ কি কি শর্ত পূরণ করবে, যে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না অন্য কোনো সন্ত্রাসবাদী বা অন্য কেউ এই মাটিকে ব্যবহার করতে পারে না যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে, ব্লা 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 এসব। কিন্তু যেখানে চুক্তিটাই হয়ে গেছে তালেবানের সাথে এবং ইসলামিক এমিরেট উল্লেখ আছে সেখানে, কাজে তালেবান সঙ্গতভাবে দাবি করতে পারে যে তাদের এটা তো হঠাৎ করে আসা নয়। কিন্তু তারপরে আমি বলবো যে এই মুহূর্তে মনে হয় এটা শাহিনের ইয়া থেকে এসছে, সোহেল শাহিনের টুইট থেকে, যে আজ থেকে আফগানিস্তানের নাম পরিবর্তন হয়ে গেল, মানে এটা কিন্তু তাদের অসংলগ্ন অবস্থারই প্রতিফল। আচ্ছা, কারণ এখনো পর্যন্ত সরকার গঠন হয়নি, তার পরবর্তী শরিয়া আইনের কথাও খুব জোরে সোরে তারা বলছেন। আমি আসছি, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাডিক্টরি পিকচারও আমরা দেখতে পাচ্ছি। যেমন তারা প্রথম দিকে কি সুন্দর কিছুটা মডারেশনের পূর্বাভাস তারা দিয়েছে, নিজেরাই বলেছে যে তারা বিবর্তিত, এই তালেবান আর সেই তালেবান নয়, তারা 20 বছর আগের অবস্থায় নেই, এবং তাদের একটা স্টেটমেন্ট হচ্ছে বিবর্তনের ফসল। কিন্তু পরক্ষণেই যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে কাবুলে, তখন তারা ভবিষ্যতে মানে এই তালেবানদের শাসন আসলে পরে তারা কিভাবে এই উইমেন রাইটস, তারা কি করে মাইনরিটি রাইটস, তারা কি করে দেশ পরিচালনা করবে, এইসব কনসার্ন যখন ব্যক্ত করা হলো, তখন বললো যে আমরা মহিলাদের অধিকার মেনে নিব উইদিন ইসলামিক শরিয়া। তারপরে অনেক কিছুতেই তারা শরিয়া রেফারেন্স দিয়েছে। তো প্রবলেমটা হচ্ছে এখানে যে দে আর নট স্পেলিং আউট, দে আর নট ডিফাইনিং হোয়াট দে মিন বাই শরিয়া। কারণ শরিয়াতে এমন একটা কনসেপ্ট, এটা বিভিন্ন ভার্সন, বিভিন্ন ওয়েতেই ডিফাইন করতে আমরা দেখেছি। তালেবান নিজেই তো 20 বছর আগে এক ধরনের শরিয়া ডিফাইন করেছে, যেখানে শরিয়া হ্যাজ বিন রিডিউসড টু সাম কাইন্ড অফ হার্শ পানিশমেন্টস, ignoring Islamic values, principles and all this stuff. তো কাজেই এই যে শরিয়া বলে তো তারা বরং একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন রেখে দিচ্ছে। এটা যদি ক্লিয়ারলি তারা ডিফাইন করতো, if they would have spelled out, তাহলে হয়তো সন্দেহ শঙ্কা কমে যেত, কিন্তু তালেবান কিন্তু সেটা করেনি। কাজেই ইট ইজ টু বি সিন। তাদের আরেকটা বিষয় আমরা খুব লক্ষ্য করি যে একবার বলছে তারা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করেছে, which was very good, people are very encouraged. যদিও
জেনারেল অ্যামনেস্টি এই মুহূর্তে প্রত্যাশিত সবাই এটা বলবে না, কারণ 20 বছর যারা নিগৃহীত হয়েছে আজকে এসে একটা স্বাভাবিক তার যে কিছুটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে না, এটা দুনিয়ার সব জায়গায়। এখানেও এটি তারা নিজেরাই বড় আগে ভাগে বলে তারা চেয়েছিল মানুষকে আশ্বস্ত করতে, সেদিক থেকে এটা অত্যন্ত সুন্দর পদক্ষেপ ছিল। কিন্তু when they say general amnesty, it does convey a message which ওইটা পালন করা দরকার। ওই অ্যামনেস্টির আওতায় কারা কারা আসবে? যখন বলে সাধারণ অ্যামনেস্টি, তখন তো আর কিছু বাকি থাকে না। কিন্তু তারপরে যদি আবার এখানে ধরে অমুককে মারে, ওখানে ধরে এবং অমুককে মারে, সেটি তো তারা করছে না যে এটাই তা তো নয়। কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও আবার খুব ইন্টারেস্টিং, আজকে দেখলাম যখন তালেবানের আরেক প্রতিনিধি যখন তাদের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে কিছু আইডিয়া দিচ্ছে, বর্তমান সময়ে যে ধরনের প্রতিশোধ এবং বিভিন্ন আচরণ লক্ষ্য করা যাচ্ছে, তার উত্তরে বলছে যে তালেবান এগুলো তদন্ত করবে এবং যারা যারা বাড়াবাড়ি করছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনবে, এই কথা বলছে। কিন্তু এই কথা বললে তো মানুষ আশ্বস্ত হবে না, হতে পারে না। কাজেই এই যে একটা ধোঁয়াশে অবস্থার মধ্যে তারা রেখে দিয়েছে, শুধু আফগানবাসীকে রেখে দিয়েছে তা নয়, সারা পৃথিবীকে তারা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে, যে কারণে সংখ্যা যেমন বাড়ছে। অ্যাট দি সেম টাইম এই যে ইভাকুয়েশন, যেটা 30শে অগাস্টের আগে, ইভাকুয়েশনটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং টাস্ক। এটা শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, যে কারণে এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বিরাট প্রশ্নের মুখোমুখি। মনে তো হচ্ছে যেন বাইডেনের এত ভূমিদশ বিজয় আজকে মানে এসে তার লেজিটিমেসি ইজ আন্ডার কোয়েশ্চেন। এবং এই সুযোগে ডোনাল্ড ট্রাম্প মানে টিপিক্যাল পলিটিশিয়ানরা অনেক সময় যা করে, চালাকি করে, ফলে বাইডেনকে এখনই পদত্যাগ করতে হবে। কেন? কারণ আফগানিস্তান থেকে এইভাবে উইথড্রয়ালের জন্য। যদিও গতকালকে বাইডেন আঙ্গুল উঁচু করে বলেছে যে এই এগ্রিমেন্ট ওয়াজ মেড বাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। কেমন? এবং সেখানে যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেটা তো ছিল বরং মে মাসের মধ্যে, 2021-এর মে মাসের মধ্যে, যে একেবারে সব শূন্য, সবকিছু ফিরিয়ে নিয়ে যাবে। মানে অনেকটা রীতিমতো নত হয়ে কিভাবে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ সার্চিং ফর এ কাইন্ড অফ এপিজিং ফর্মুলা, সেটা তো ডোনাল্ড ট্রাম্প ডিড নট মেক ইট সিক্রেট, ইট ওয়াজ ক্লিয়ার। তারপরে এই জালমে খালিলজাদ, যে তাদের যে প্রতিনিধি যুক্তরাষ্ট্রের ওখানকার অ্যাম্বাসেডর, হি ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অন বিহাফ অফ ইউনাইটেড স্টেটস, যিনি এই মোল্লা বারাদের সাথে এবং তার কলিগদের সাথে বসলো এবং দে সাইন। তো যাই হোক, যেখানটায় যে কথা বলছিলাম যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এর পক্ষ থেকে এই চ্যালেঞ্জটা যেমন হচ্ছে, এটাতে এখন বিলম্বিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে এবং ভেরি হ্যাফাজার্ড আমেরিকানদেরকে এটা যথেষ্ট খেপিয়ে তুলছে। বাকি সারা দুনিয়ার মানুষকে কিন্তু খুবই উদ্বিগ্ন করছে, কারণ আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি যে একটা শিশুকে সোলজারের হাতে তুলে দেওয়া হচ্ছে। মানুষ কতটা মরিয়া বের হওয়ার জন্য। ইট ডাজ নট গিভ আ গুড পিকচার। এটা তারা মানুষকে আশ্বস্ত করতে পারেনি, যেটা জরুরি ছিল। কাজেই এই শঙ্কার মধ্যে অনেকটা বলবো সরকার আছে, সরকার নেই, এই ভাষার মধ্য দিয়ে। কিন্তু জিতলো কে আর হারলো কে সেটাই বলবেন যদি এক লাইনে? ভেরি মাচ। এটি বলার সময় কিন্তু পুরোপুরি এখনো আসেনি। তবে যদি বলা হয় এই মুহূর্তে, ইয়েস, এই মুহূর্তে অবশ্যই তালেবানের বিজয়, এই অর্থে বিজয় যে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো পশ্চিমা শক্তি নেটো এত অস্ত্র শস্ত্র সহ এত শ্রেষ্ঠত্ব নিয়ে এইভাবে এই একটা এক ধরনের অনেকটা দেখতে তো ট্রাইবাল ইয়াদের মতোই মনে হয়, এই তালেবান বাহিনীর হাতে এইভাবে মানে রীতিমতো হিউমিলিয়েশনের মাধ্যমে ছেড়ে দেমা কেঁদে বাঁচি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র অবস্থা। যুক্তরাষ্ট্রের ভেতরেও কিন্তু কেউ এটা বলবে না যুক্তরাষ্ট্র they have won the battle in Afghanistan. They all accept that they rather were looking for a kind of quote unquote honorable exit
জি। সেটা আর হয়নি। এটাও না হওয়ার পিছনে একটি বড় কারণ যে আহ, তাদের যে প্রেসিডেন্ট, আফগানিস্তানের যে প্রেসিডেন্ট, এই যে আশরাফ গনি অ্যাকচুয়ালি লেজে গোবরে লাগিয়ে দিয়েছে। জি, অর্থাৎ তারা যেভাবে আমি আশা আসবো আবার করে, আপনার কাছে। যদি সেটা করতে পারতো, যুক্তরাষ্ট্র কিছুটা ফেস সেভিং হতে পারতো, তবে কে হেরেছে কে জিতেছে এটা কিন্তু কয়দিন পরে বোঝা যাবে, যখন তালেবান সরকার গঠন করতে যাবে এবং গভর্নেন্স উইল বি এ বিগার চ্যালেঞ্জ। জি, মিলিটারি ফাইটিং এন্ড গভর্নেন্স আর নট এই দ্য এই সেম। সূত্র ধরে অ্যাম্বাসাডার চৌধুরী আপনার কাছে একটু শুনতে চাইবো যে তালেবানদের সরকার কতটা সাস্টেইন করতে পারবে, সাস্টেইনেবল হবে। আরেকটা হচ্ছে যে তারা কতটা সমর্থন বহির্বিশ্বের আদায় করতে পারবে ইনিশিয়াল স্টেজে আপনি মনে করেন? Me, both as a student of diplomacy and politics, একটা জিনিস ইতিহাস থেকে, যে ফরেন মিলিটারি প্রেজেন্স, এই যে ইন্টারভেনশন ইন ভিয়েতনাম থেকে আরম্ভ করে তাদের ওই হিউম্যান রাইটস আর অন্যান্য রাইটসটা প্ল্যান করা হবে থ্রু ট্যাঙ্কস, সিরিয়া, লিবিয়া, এই আফগানিস্তানে, তারপরে the terrorism, etc., etc. মানে আপনার এই কোন বিদেশি শক্তিকে কোন দেশে থেকে যে একটা সরকারকে স্টেবল করবে, এটা ইতিহাসে হয়নি, হবেও না। This is not the age of colonialism. Colonialism, even they, the white man burden পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন আপনি দেখেন যে এখানে আমেরিকানরা নিজেই দেখতে পাচ্ছে যে what is the situation, তাদের কাছে সব রিপোর্ট আছে, and you have to give some time. তালিবানদের কাছে nobody has got an Aladdin's lamp যে আপনার একটা পলিটিক্যাল একটা কমপ্লেক্স সিচুয়েশন আফগানিস্তানে, প্রত্যেক দেশের মধ্যে। কিন্তু এখানে তো আপনার সোভিয়েত ইউনিয়ন থেকে আরম্ভ হয়েছে, এতদিন পর্যন্ত তালিবান was also out of power. One way or the other, the foreign forces was in Afghanistan. এই দেশে to clear the mess left behind, ওরা বলছে, some scholars, clear the mess left behind by Taliban, it will not be an easy job under any circumstances. Our alternative to bring back the American troops and the forces. Is it an alternative? I don't think so. I will. আমার ব্যক্তিগত হচ্ছে যেরকম আমার নিজের দেশের জন্য, জনগণের জন্য, I will not accept whatever our shortcomings, আমাদের যতই দোষ থাক না কেন, কিন্তু আমাকে একটা বিদেশি শক্তি এসে আমার দেশকে চালাবে এবং ওরা চলে গেলে আমরা সবাই পারবো না, আমরা কাড়াকাড়ি করবো, মারামারি করবো। এটা ওল্ড কলোনিয়াল থিওরি, এটা কোনোদিন মানে, এখন তো 21st সেঞ্চুরিতে এই যে তালিবানরা এতদিন বছর পরে আসলো, তার মধ্যে অনেক ইয়াং লিডারশিপ আছে। আপনি দেখেন ওরা যে প্রেস কনফারেন্সে মেয়েদেরকে ওরা কি দিল, হেজাব দিল, নট স্কার্ফ দিল, ওরা বলেনি, ওরা বলছে যে গোরখা লাগে না ইসলামে, ইউ ওয়্যার দিস। তারপর অন্য অন্য ইন্ডিকেশন অনেক আছে, এটা নিয়ে অনেক স্টাডি গবেষণা হচ্ছে। And that the fact that they're talking, ওরা বললো যে আমরা যে অ্যানাউন্সমেন্ট করছি just to give initial assurance, একটা ভিক্টরির পরে লাইটনিং ভিক্টরি, যেখানে একটা প্রেসিডেন্ট অফ এ কান্ট্রি এত বছর পরে সে পালিয়ে গেল, and the reports are যে he took about 140 million or so, মানে বেশ ভালো অ্যামাউন্ট নিয়ে গেছে। এবং একটা আমেরিকান নিয়ে, আমি আমার ইউনাইটেড নেশন থেকে তারা একটা কনফারেন্সিয়াল ইয়েতে বললো যে this investigation will take place এত তাড়াতাড়ি না, কারণ যারা টাকা চুরি করে তারা ডিফারেন্ট জায়গায় পাঠিয়ে দেয়, ইজি হবে না। But there will be an investigation of how Ashraf Ghani, after so much of investment of America, how did this president run away? দেখেন সে তো আমেরিকাতে চাকরি করতো, he was an American national, সে এসে আফগানিস্তানের পাসপোর্ট নিল, আফগানিস্তান সিটিজেনশিপ নিল। Can such a person be the destiny of a কি আফগানে আর লোক নাই? আপনার কোন লোক হলেন ন্যাশনাল কে নিয়ে আপনি ওখানে বসালেন, who's to work in international operation. So this kind of deception, জনগণ যতই একটা দেশে খারাপ হোক না কেন, তালিবানরা যতই আপনার মানে আমাদেরকে মনে হয় যে তারা এক্সট্রিমিস্ট, তারা ইয়ে এক্সেট্রা এক্সেট্রা, they are the people of Afghanistan. They are these children
independent of Afghanistan. এবং মানে serious people are saying this. The regional countries, including even India, এখন কথাবার্তা চলছে যে তারা যে সাপোর্ট করছিল আশরাফ গানিকে, we should now revise it and together, because Afghanistan is a member of the SAARC. SAARC is a very good opportunity in South Asia that we should get together and help Afghanistan regionally. তারপরে আপনার অন্য বাট অ্যাম্বাসাডার চৌধুরী, আপনার কাছে মনে হয় কি না যে এখানে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা নানা ধরনের কাজকর্ম করে, সেই আইএস বলি, অন্যান্য আরও যাদের কথা বলি, তারা এখানে আবার সুযোগ করে নেবে কিনা তালেবানদের এই উত্থানের ফলে, বা তালেবানরা তাদের জন্য কোনো আশ্রয়, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে কিনা, বা কি মনে হয় আপনার কাছে? আমরা ডিফারেন্ট ভার্সন অফ হিস্ট্রি পড়ি। একটা ভার্সন হচ্ছে যে দি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আজকে যারা বাইডেনের উইথড্রল সম্বন্ধে বলছে, ক্রিটিসাইজ করছে, আমি আপনাদের দুজনের কথা বলতে পারি। একজন ছিল বুশ অ্যাডমিনিস্ট্রেশনে, এন্ড একজন ছিল আপনার দুজন ছিল সেক্রেটারি অফ ডিফেন্স, একজন স্টেট। They were very vocal, and you'd be surprised that lot of these people are on the board of military industrial complex in America. এখন এইটা হচ্ছে টাকা পয়সা লুট, প্লান্ডার অফ আদার কান্ট্রিজ। আমরা যতই মানে নাইভ হই, বাট দিস ইজ দ্য হিস্ট্রি। আমরা এটা বুঝতে হবে এখন যে the people of Afghanistan, for that matter, people of Africa or any country, give them a chance to run the country. Tara bhul tool korbe, tara ye korbe, instability আসবে, at the end of the day they have to come to an equation. এটাই তো, না হলে কি আপনি মনে করেন কি আমেরিকানরা এমনি উইথড্র করে চলে যেত? They had enough resources to continue another few years, but they entered into an agreement. Agreemented backgroundটা, because Trump is a businessman. After the COVID and post-COVID challenges, American economy is in bad shape. ফেডারেল ব্যাংকিং থেকে বড় করে আপনার অনেক কিছু করা হচ্ছে, এবং আপনার অনেক সাফারিং অফ দ্য পিপল। স্টুডেন্টরা যারা স্কলারশিপ, যারা আপনার ইয়েতে, তারা কিন্তু ওই যে টাকাটা বড় করে ওরা পে করতে পারে না। এবার কোভিড এর সময় হসপিটালে আপনি দেখেন ইকুইপমেন্টস গুলো, কত লোক মারা গেল এই কোভিড এর সময়, বিকজ ভেন্টিলেটর ছিল না। So I mean, so on and so forth. I mean, entire thing. There is a rethinking going on in America. আপনি ওই ব্ল্যাক মুভমেন্টে দেখেন, এত বছর পরে this America's democracy is in crisis. American capitalism is in crisis. এটা আমার কথা না, এটা অনেক বড় বড় স্কলাররা বলছে যে there is a time for every country to fix their house. Let's concentrate on fixing it to seeing dirt in the window of other people. Let's fix up. এখনো দেখেন যেভাবে এই ব্ল্যাকদের পুলিশে মারা হচ্ছে, আপনি এইগুলো যে ছবিগুলো দেখলে এবং the reports, these are I mean how the slavery has continued in one form or the other. So I mean the good thing is the Americans are coming in terms to history. করতে পারবো না, আমাদের রাইটস দিতে হবে। And as for the women rights, as for the rights of the women, after even the other day, the governor of New York had to resign on the way he used to treat his female staff. আমাদের এখানে যেরকম আমরা বাংলাদেশকে পাকিস্তানের সময় আমাদেরকে তো একটা রেশিয়াল ইনফিনিটি রেস মনে করা, এবং এই ধর্মকে মিসইউজ করে যে কোনো কিছু প্রশ্ন করে। আমি তখন ছাত্র ছিলাম, ওই ইস্ট পাকিস্তান পার্লামেন্টে নুরুল আমিন সাহেব তখন প্রশ্ন করে বলতো, দিস ক্যানট বি আনসার্ড অন দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি অফ পাকিস্তান অ্যান্ড ইসলাম। সেই জন্য উনি উত্তর দিতেন না কোনো প্রশ্ন। এগুলো হচ্ছে মিসইউজ অফ টার্মস। আমরা আজকে যে পর্যায়ে আসছি, কোভিড নেটওয়ার্ক কানেকশন পুয়ার। আমি অ্যাম্বাসাডার চৌধুরী, আমি আপনার কাছে আবার পরে আসছি। প্রফেসর মাহবুবুর রহমান, একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো যে এই তালেবানদের এই উত্থান আফগানিস্তানের ভেতরে এবং আফগানিস্তানের বাইরে কি কি ধরনের উদ্বেগ, আসলে উদ্বেগের কারণ তৈরি করতে পারে বলে মনে করেন আপনি? থ্যাংক ইউ। ভেতরে তো উদ্বেগ অলরেডি আমরা বুঝতেই পারছি যে
আফগান সোসাইটি কিন্তু একটা ডিভাইডেড সোসাইটি, অনেকটা বিভিন্ন গোত্র এবং এথনিক গ্রুপ মধ্যে এতটাই তারা স্ক্যাটার। সোসাইটিটাই বলা হয় যে ইট ইজ ওয়ান স্টেট বাট মেনি সোসাইটিস, মেনি কমিউনিটিস। তো কাজেই এই যে এদের মধ্যে তালেবানরা হলো পাশতুন, ওদের কনফুল ওখানে বেশি। তো বাকিদের মধ্যে কিন্তু তাদের ব্যাপারে এমনি একটা কনসার্ন, অ্যাংজাইটি আছে। আর তারপরে তালেবানের যে নিজস্ব ডেফিনিশন অফ দেয়ার শরিয়া, তারা তো দে ডু এভরিথিং ইন দ্য নেম অফ শরিয়া। সমস্যাটা তো ওখানে। এবং সেখানে তাদের একটা প্রশ্ন দাঁড়ায়, যেটা বাস্তবেই দেশের শুধু আফগানিস্তানের ভেতরে না এবং বাইরেও, সেটা হচ্ছে যে তালেবান দে আর গুড ফাইটার, কোনো সন্দেহ নাই। তাদের রেজিস্ট্যান্স ঐতিহাসিক, কোনো সন্দেহ নাই। দে আর ইনডিড, আমি বলবো গুড এক্সাম্পল হাউ টু ফাইট ফরেন অ্যাগ্রেশন। সেটা থেকে মানে আফগানিস্তানের বাইরেও অনেকেই উৎসাহিত হবে, শুধুমাত্র ধর্মীয় সার্কেলের লোকজন নয়। যেমন লাতিন আমেরিকাতে আমরা দেখেছি, আফ্রিকাতে আমরা দেখেছি, যেখানেই যুক্তরাষ্ট্র এই ধরনের অ্যাগ্রেশন করতে গেছে সেখানেই কিন্তু মানুষ তাদের বিরুদ্ধে লড়েছে। এমনকি এই যে সাউথ আফ্রিকার বিখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলাকে যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট অর্গানাইজেশনের মেম্বার, এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করা ছিল। অথচ তিনি প্রেসিডেন্ট হিসেবে আমেরিকাতে গেলেন এবং তখন বলা হলো যে ইট ওয়াজ অ্যান এম্বারাসমেন্ট ফর দ্য ইউনাইটেড স্টেটস। তো এখন ঠিক এই অবস্থাটা বাইরে থেকে কিন্তু লোকজন উৎসাহিত হবে এভাবে যে তালেবানের এই রেজিস্ট্যান্স থেকে তারা উৎসাহিত হবে হাউ টু ফাইট ফরেন পাওয়ার্স, ফরেন অ্যাগ্রেসর্স। এটা ডেফিনেটলি একটা পজিটিভ ইমেজ হিসেবে আসতে পারে, কিন্তু এবং আফগানিস্তানের ভেতরেও এটা তালেবানের শাসনকে আগের চাইতে পাকাপোক্ত করতে সাহায্য করতে পারে। এবং আমি একটা জিনিস খেয়ালও করলাম, গত পরশুদিন যে আফগান পার্লামেন্টের একজন মেম্বারকে ইন্টারভিউ করছিলেন সিএনএন এর সাংবাদিক হালা ডোরানি, and when he was asked how he feels in this situation, আমি বরং মানে কিছুটা চমৎকৃত হয়ে গেলাম দেখে যে সেই মেম্বার অফ পার্লামেন্ট তিনি বলছেন যে তিনি আশা করছেন যে নতুন যাদের হাতে এই বিজয়, কোট আনকোট বিজয় এসছে, যাদের নিয়ন্ত্রণে দেশ, তারা হয়তো একটা ইনক্লুসিভ সরকারের দিকে তারা অগ্রসর হবে, দেশে ইনস্টেবিলিটির জায়গায় স্টেবিলিটি আসবে এবং এই ক্ষেত্রে সকলে মিলে তারা দেশ গঠনে এগিয়ে যাবে, এটা তার প্রত্যাশা। হতে পারে he wanted to be politically correct, that's why he said this, কিন্তু তার বক্তব্যের মধ্যে সাবস্টেন্স ছিল why he thinks this way, যে তারা আশাবাদী হচ্ছে, কেন আশাবাদী হচ্ছে। এবং এটা বাস্তব যে তালেবান হ্যাজ লার্ন সাম লেসন্স, যদিও এটা দ্বিধা বিভক্ত, এটা নিয়ে আফগানদের মধ্যে কনসার্নটা রয়েছে। লক্ষ্য করার বিষয় যে শুধু আফগান সোসাইটি যে বিভক্ত তা না, তালেবানকে এই মুহূর্তে যত কনসলিডেটেড মনে হয়, তালেবান কিন্তু অত কনসলিডেটেড নয়। ইফ ইউ লুক এট দেয়ার লিডারশিপ, একদম সামনের যে সারির যারা, এদের মধ্যে আমরা দেখি কিছু রিফর্ম আছে এবং কিছু আগের সেই এক্সট্রিম কট্টরপন্থী রয়ে গেছে। তো এমনও তো হতে পারে যে যখন তারা সরকার গঠন করতে যাবে, এই শরিয়ার ইন্টারপ্রিটেশন নিয়ে, এই তাদের রাষ্ট্রীয় গভর্নেন্সের কৌশল নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে, মতভেদ হলে পরে এটা শুধু তালেবান সরকারকে বা তাদেরকেই সমস্যাগ্রস্ত করবে তা নয়, এটা কিন্তু আফগান পুরা সোসাইটিকে এফেক্ট করবে। এটা তালেবানের সাথে, আফগানিস্তানের সাথে বাইরের রাষ্ট্রগুলোর সম্পর্কের মধ্যে তার প্রভাব পড়বে। তা আমরা ইতিমধ্যেই দেখেছি, ইফ উই লুক এট দেয়ার এক্সটার্নাল রিলেশনশিপ, সেখানে তারা বলেছে যে কারো বিরুদ্ধে তারা প্রতিশোধ নিতে যাবে না। তারা যে সমস্ত রাষ্ট্রকে
ধরা যাক ভারতের কথাই বলি, যে তারা বলছে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা বলেছে কাশ্মীর নিয়ে তারা মাথা ব্যথা নেই তাদের। তারা বলেছে যে যে ধরনের বিজনেস বাণিজ্য ভারত আফগান সরকারের সাথে চালিয়ে এসছে গত 2 দশক, ভারত যদি চায় তালেবান উইল কন্টিনিউ। কিন্তু এটা মনে হচ্ছে যেন একাংশের অভিমত দৃষ্টিভঙ্গি। এটা যদি সর্বাংশের অভিমত হয়, অবশ্যই ভারতের জন্য কিছুটা দুশ্চিন্তা কেটে যাবে। অন্যথায় ভারতের, আমি জাস্ট ওয়ান এক্সাম্পল আই এম শোয়িং, যে ভারত তো গত 20 বছরে দে হ্যাভ ইনভেস্টেড $3 বিলিয়ন। পার্লামেন্ট ভবনটাই তো ভারতের বানানো, আফগানিস্তানের যে পার্লামেন্ট ভবন এটা ইন্ডিয়ার বানানো। আচ্ছা, তারপরে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হিউজ অবদান রেখেছে। এখন ভারতের দৃষ্টিভঙ্গিটা কি দাঁড়াবে? তারপরে আসি আমরা চায়নার ব্যাপারে। তালেবান বলছে যে তারা উইগুরদের ইস্যু নিয়ে তারা মাথা ব্যথা নেই তাদের মধ্যে, তারা তাদের এই ভূখণ্ডকে সেই জন্য ব্যবহার করতে দেবে না। যেখানে চাইনিজ প্রতিনিধি তালেবানের প্রতিনিধির সাথে আলোচনার পরে তারা বলছে যে তালেবান নেতৃত্ব তাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এটা ব্যবহার করতে দিবে না, যেটা চায়নার জন্য একটা বিরাট কনসার্নের বিষয় ছিল। কিন্তু এখানে তো প্রশ্ন দাঁড়ায় যে এটা কি তালেবানের সবারই দৃষ্টিভঙ্গি? এটা তো এখনো বোঝা যাচ্ছে না। তারপরে যুক্তরাষ্ট্রের ব্যাপারে কিন্তু হয়তো এটা বলা হবে যুক্তরাষ্ট্র নিজে কিভাবে আচরণ করে এবং তালেবান কি করে আচরণ করে, সেটা যখন সরকার গঠিত হবে তখন বোঝা যাবে। কিন্তু সেখানে কিন্তু লক্ষ্য করার বিষয়, এটা দুর্ভাগ্য হলো সত্য, যুক্তরাষ্ট্র কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফিজিক্যালি চলে গেলেও তাদের কিন্তু ডিপ্লোমেসি বলি, তাদের অন্যান্য তৎপরতা বন্ধ হয় না, থাকবে না। কাজেই আফগানিস্তান যদি এমন অবস্থায় চলে যায়, আবার যুক্তরাষ্ট্র definitely will try to not come back physically but definitely in a different form. কিন্তু এখানে লক্ষ্য করার বিষয়, বাইডেন গতকালকেই বলেছে যে 31শে অগাস্টের পরেও আমেরিকান ট্রুপস আফগানিস্তানে থাকতে পারে। আমরা দেখেছি অলরেডি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আফগানিস্তানের আকাশে ঘুরছে। এই মুহূর্তে বলা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইভাকুয়েশন প্রসেসে যাতে কোনো ধরনের মানে ডিসঅর্ডার সৃষ্টি না হয়, এটার জন্য যুদ্ধ বিমান দরকার কিনা প্রশ্ন সাপেক্ষ। তারপর এই যে মানে তালেবান যদি ইনক্লুসিভ গভর্নমেন্ট ফর্ম না করে, তাহলে কিন্তু মনে রাখতে হবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে নর্দার্ন অ্যালায়েন্স বলতে যাদেরকে বোঝায় তারা কিন্তু বিদ্রোহ করার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে। হতে পারে সেটা কোনো বড় সড়ো চ্যালেঞ্জ হবে না তালেবানের জন্য, কারণ তালেবানের হাতে এখন অনেক বেশি অস্ত্র চলে আসছে, যুক্তরাষ্ট্রের ন্যাটো বাহিনীর রেখে যাওয়া অস্ত্র তারা পেয়ে গেছে। ফলে তালেবান ইজ বিকামিং মোর পাওয়ারফুল দ্যান হোয়াট দে ওয়্যার বিফোর। সেখানে তাদের একটা অ্যাডভান্টেজ চলে আসবে এবং বাকি যারা তাদের অ্যাডভার্সারি, ডোমেস্টিক অ্যাডভার্সারি, তাদেরকে তারা হয়তোবা ফেস করতে পারবে আগের চেয়ে আরো সহজে। কিন্তু মনে রাখতে হবে যে এটা শেষ কথা নয়, কারণ বাইরের সহযোগিতা পেলে ভিতরে যদি অন্তর্ঘাত তৎপরতা বাড়তে থাকে, তালেবান যদি মানুষকে আস্থায় নিয়ে আসতে না পারে, তাহলে কিন্তু তাদের সমস্যা বাড়বে, বই কমবে না। অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, আপনি একটু আমাদেরকে বলবেন যে দক্ষিণ এশিয়া, অনেকে মনে করেন যে দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হয়ে উঠতে পারে, সেরকম কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে কিনা? আর বাংলাদেশ এখন কি করবে, বাংলাদেশে কি করণীয় এক্ষেত্রে? এবং বাংলাদেশেও একসময় জঙ্গি তৎপরতা ছিল, সেই জায়গায় কোনো উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ আছে কিনা, সব মিলিয়ে যদি আপনি বলেন। মানে অনেক কিছু আমরা এখন স্পেকুলেশন করছি এবং it's too early to give a negative report to Taliban and hope that the Americans will come back, or predict even the Americans, the Western will again come back and burn their finger in the cauldron of Afghanistan. এটা আমার মনে হয় ওরা এটা যদি করতে হতো তাহলে ওরা অনেক স্টাডি করে ওদের একটা শুধু না, পেন্টাগন থেকে আরম্ভ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্টার্ন পাওয়াররা
অনেক স্টাডি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকের সঙ্গে দিস ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল, আপনি যার মধ্যে ফ্রান্স এর বিগ পাওয়ার আছে, সবাই এই দোহা এগ্রিমেন্টে। কি জন্য? উই হ্যাভ টু রিফ্লেক্ট অন দিস। ইটস নট এ ইস্যু আর্গুমেন্ট হু ইজ রাইট হু ইজ রং। এটা হচ্ছে কি যে একটা সুপার পাওয়ার এন্ড বিগ পাওয়ার্স যারা কলোনিয়াল ছিল তারা কি একটা ফিকেল সিদ্ধান্ত নেবে? আই ডোন্ট থিঙ্ক সো। I have seen the process. যে 5 বছর আপনার ন্যাটো ফোর্সেস এর সঙ্গে এবং ইয়েতে with the big powers in Kosovo, I have seen their operation. অনেক স্টাডি, অনেক প্রজেকশন ফ্রম ভেরিয়াস ইন্টেলিজেন্স এজেন্সিজ, ওদের ইয়েতে সেই রিসোর্সেস আমাদের নাই। তো দে ওয়ান্ট টু গিভ, বিকজ ওরা দেখলো যে তালিবান ছাড়া আর কোনো এরকম ফোর্স নাই। It's not only the military. The question is that এই যে আপনার যে বারাদারি, তাকে তারা বলে ওনার দ্য ফাইনেস্ট ডিফেন্স অ্যানালিস্ট। তো এখন আমেরিকা হ্যাজ প্লেজড, আপনি দেখবেন যে ওই ইয়েতে ওই পার্ট 2 অফ দিস ইয়েতে এগ্রিমেন্টে আমেরিকা হ্যাজ প্লেজড টু হেল্প রিকনস্ট্রাকশন অফ আফগানিস্তান। ওই দোহা এগ্রিমেন্ট একটা পার্টে, কারণ পভার্টি ইজ হিউজ ওখানে। এখন মানে এত বছর পরে দি লিগ্যাসি কি রেখে গেছে আপনার এই পাপের সরকারগুলো? পভার্টি এবং কারাপশন। আর পুলিশে যে পয়সা দিচ্ছিল তাদেরকে ওইভাবে ট্রেনও করে নাই, তারা দাঁড়াতে পারে নাই। আপনাদের মানে আশা ছিল যে একটা ফাইট তো দেবে। হাউ ক্যান ইউ ডোন্ট গিভ এ ফাইট উইথ অল দ্য $28 billion that was been spent in Afghanistan? তো এখানে এটার মধ্যে ডিপার অ্যানালিসিস আছে, কারণ ওই মোরালটা উইক ছিল। Corrupt people cannot stand up for the country. যারা কারাপ্ট হয় তাদের পেট্রিয়টিজমটা ওইভাবে তারা আসছিল পয়সার জন্য, পয়সা নিয়ে চলে গেছে। এখন আফগানিস্তানকে ইয়ে করে ইউরোপিয়ান ইউনিয়ন, আপনি স্টেটমেন্ট পড়ে দেখেন, দে আর উইলিং টু, যদি ওদের মধ্যে একটা ইনক্লুসিভ সরকার ফর্ম করতে পারে, তারা বলছে লেট আস গিভ দেম আ চান্স। কারণ আমাদের তো এটা তো ওদের দেশ, এবং ইট ইজ দেয়ার ফিউচার, দেয়ার ডেস্টিনি লাইজ উইথ দি পিপল অফ এনি কান্ট্রি। সো we give them a chance, and European Union বলছে যদি ওরা সত্যিকারের একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট ইয়ে করতে পারে, let us will also come to help them. এবং ইনফ্রাস্ট্রাকচার ওদের দরকার। The China and other countries will commit a huge amount for the infrastructure. আর ওরা বলছে যে ওরা পপি ওই যে ড্রাগ আপনার ওরা আর গ্রো করবে না, কারণ আফগানিস্তানে হিউজ রিসোর্সেস আছে। আপনি স্টেটমেন্টে পড়ে দেন, প্রেস স্টেটমেন্টে ওদের। and I have also read elsewhere যে ওরা চাচ্ছে যে ওই রিসোর্সেস গুলো এবার ওরা নিজে ডেভেলপ করবে with certain foreign countries, and that should be able to pay for the education and then other things, etc. So they are looking forward to bring a new Afghanistan, a proud people. দেখেন দুইটা অ্যাংলো ব্রিটিশ ওয়ার হলো, এতগুলো কিন্তু তাদেরকে কনকর করতে পারেনি। এখন বম্বিং টম্বিং হয়, রেফিউজি যাচ্ছে, এখন ওই কোন দেশ নেবে না নেবে এটা তো হয়ে আছে। প্রত্যেক কনফ্লিক্টের পরে রেফিউজি কোন দেশ নেবে না নেবে, উই ক্যানট গো অন ইনটু দ্য সাইকেল। এন্ড আপনি জানেন যে রেফিউজিদের কি কন্ডিশন, স্পেশালি উইমেন এন্ড চিলড্রেন। আমি কসমোতে দেখেছি ওই মাফিয়ারা চলে আসছিল, ট্রাফিকিং ইন উইমেনদেরকে বিক্রি করলো, আর ড্রাগস আসতো। তো এটা তো আপনার মানে অন্য দেশে। এখন I hope, and the international community is hoping, people who really want the good of other countries, তারা চাচ্ছে যাদের কোনো আর্মস বিক্রি করার লবি না, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স না, তারা চাচ্ছে যে আফগানিস্তান পিপল, ব্রেভ পিপল আফগানিস্তান, তারা যেন একটা সবাই সহায়তা করে ওদেরকে, রিজিওনাল কান্ট্রিজ এবং অন্যান্য দেশ, give them a chance and help them out, because they will need our help. Not only the military power, they will need soft power also, technical assistance, অনেক কিছু। এবং আমার মনে হয় we should, in all fairness, give the people of Afghanistan, the Taliban, and if they form inclusive ওরা কথাবার্তা চলছে, let us not write them off so early. এটা premature হবে, এবং আমাদের জন্য হবে বেস্ট হবে যদি বিদেশি শক্তি of the past
every country, যেটা দরকার সবার জন্য সফট পাওয়ার, ট্রেমেন্ডাস সফট পাওয়ার, আমেরিকান ইন্টেলেকচুয়াল পাওয়ার। তাদের দেখেন ওদের ইউনিভার্সিটি গুলো, ওদের অন্যান্য ট্রেনিং যেটা ইউরোপিয়ান পাওয়ার, আমাদের এখন চায়না, ইন্ডিয়া, আমাদের আসিয়ান কান্ট্রিজ সবাই উঠে যাচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট ইফ উই ডিসাইড দ্যাট আমরা no more of foreign military intervention in any of these countries, এটা কিন্তু অনেক বিগ প্রাইস পে করতে হয়, অনেক বিগ প্রাইস, অনেক হিউমিলিয়েশন, অনেক রিপোর্ট আমাদের কাছে আসে না। কিন্তু আপনি যদি রিপোর্টগুলো পড়েন in these countries যেখানে এগুলো হয়েছে, থেকে সেখানে বলা হয়েছে কি ক্রুসেড, এই যে মাইন্ড আপনার যদি ক্রুসেড থাকে তাহলে আপনি ওইভাবে দেখবেন। কিন্তু এখন যারা লিবারেল সেন্টার, কোন দিন যাবে এটা, when this will be over nobody knows। ডেল্টা ভ্যারিয়েন্টের পরে বলছে নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে, এবং এটাতে আপনার নিউ পোয়ারদের নতুন যে গরিব, নট অনলি ইন বাংলাদেশ, আদার কান্ট্রিজ, কিন্তু আমেরিকার মতো অন্য অনেক জায়গায় আপনার people are getting really afraid of what is going to happen tomorrow. This is not the time, এটা সময় না আপনার to blow the trump of war। এখন এটা হয়ে গেছে আফগানিস্তান। এবং I really want to congratulate both Trump and Biden অনেক কিছু ফেস করছে, কিন্তু কারা বাইডেনকে ক্রিটিসাইজ করছে তারা, এটা খুব একটা ভালো রিপোর্ট। আপনি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যারা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছিল তাদের অভিজ্ঞতা ওখানে দেয়, কিন্তু পেপারে দেয় আমরা অনারি প্রফেসর অফ সোয়ান্স ইউনিভার্সিটি। তারা যুদ্ধ হলে তারা প্রফিট করে, প্রফিট বাই দ্য ওয়ার এন্ড মিজারি অফ দ্য আদার্স। ধন্যবাদ। লেটস হোপ দ্যাট পাকিস্তান উইল বি স্টেবল। আমাদের সার্ক মেম্বার, উই ওয়ান্ট রিজিনাল, ইন্ডিয়া, পাকিস্তান সবাই এইসব কনফ্লিক্ট গুলো এখন ইয়ে করে, দে শুড অল ট্রাই টু হেল্প আফগানিস্তান টু বিকাম। থ্যাংক ইউ প্রফেসর মাহবুব রহমান, আপনার কাছ থেকে শুনতে চাইব একই প্রশ্ন আমার, যে সাউথ এশিয়ায় এর প্রভাব কি পড়বে, বাংলাদেশের মতো দেশ কি করবে? খুব ছোট্ট করে আমরা শেষের দিকে চলে এসেছি। সাউথ এশিয়ার কথা বলতে গেলে তো বেসিক্যালি তিনটা রাষ্ট্রকে সামনে রাখতে হয়। একটি হচ্ছে যে পাকিস্তানের তার প্রভাব পড়তে পারে, ভারত কি প্রভাব পড়তে পারে, বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে, এবং কিছুটা চায়নার প্রসঙ্গ আসতে পারে। আমি প্রথমেই দেখি পাকিস্তানের। অনেকেই মনে করছে যে এই বিজয় শুধু আফগানিস্তানের তালেবানদেরই নয়, মনে হচ্ছে যেন পাকিস্তানের স্ট্র্যাটেজিক বিজয়। এতে কোনো সন্দেহ নাই যে পাকিস্তানের জন্য অনেক অ্যাডভান্টেজ নিয়ে এসছে, ভারতের জন্য ডিসঅ্যাডভান্টেজ, যেটা সবসময় হয় আর কি, যে ভারতের জন্য যেটা অ্যাডভান্টেজ পাকিস্তানের জন্য সেটা হয়ে যায় ডিসঅ্যাডভান্টেজ, ভারতের জন্য যেটা অ্যাডভান্টেজ পাকিস্তানের ডিসঅ্যাডভান্টেজ। তো কিন্তু এখানে অল গ্লিটার্স আর নট গোল্ড, যে এই যে আফগান বর্ডার পাকিস্তানের সাথে, পাশতুনদের একটা বিরাট অংশ, পাকিস্তানে অলরেডি 3 মিলিয়ন শরণার্থী রয়েছে। আচ্ছা, এদের মধ্যে কিন্তু তালেবানদের যে জঙ্গিপনা যেটা আগে ছিল, এটা কিন্তু তাদের মধ্যে ব্যাপক বর্তমান, এবং তার শিকার পাকিস্তান যথেষ্ট হয়েছে, পাকিস্তান যথেষ্ট সাফার করেছে। এবং কাজেই পাকিস্তানের জন্য একেবারে যে সবকিছুই চমৎকার ব্যাপারটা মোটেই তা না। এই কারণেই কিন্তু পাকিস্তান প্রাইম মিনিস্টার বলেছে যে আমরা মিত্রদের সাথে আলাপ করে তারপরে স্বীকৃতি বিষয়টা বিবেচনা করব। তার মানে তারা নিজেরা জানে যে, যেমন আফগানের লোকরা যে পাকিস্তানের বর্ডারকে তার বর্ডার হিসেবে মানি না, তারা ফ্রিলি চলে আসে। এবং এখানে আমরা এখন বুঝতে পারি যে বাংলাদেশে যে এই 1.1 মিলিয়ন রোহিঙ্গা আছে, যে এই রিফিউজিরা কিন্তু খুব সহজেই এই ধরনের উগ্র মতাদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়। কাজেই ওইটা পাকিস্তান সাফার করেছে ভালোভাবে। তারপরেও ডেফিনেটলি চায়না এবং পাকিস্তান এই তালেবান শাসন আসলে তাদের প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করে তারা বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। ভারতের জন্য কনসার্নটা একটু বেশি,
তারপরেও আমি গতকালকে লক্ষ্য করলাম ভারতের প্রাইম মিনিস্টারের কথা বলেছেন যে খুব সহজে আমরা কনক্লুড করছি না। ইট ইজ নো ডাউট এ কাইন্ড অফ টেন্স সিচুয়েশন, বাট উই আর অবজার্ভিং। এবং তারা নিশ্চয়ই তাদের এত বড় ইনভেস্টমেন্ট এবং ফিউচারকে তারা বরবাদ হতে দেবে না। দে আর ট্রাইং টু ফাইন্ড অ্যাভিনিউজ। এবং বলেছে এই শব্দটা যে আফগানিস্তান কুড বি এ সিলভার লাইন ফর আস। কেন? কারণ আফগান গভর্নমেন্টকে কিন্তু স্বীকৃতি দরকার হবে। কাজেই তারা চাইলে আগের মতো, আগে কিন্তু তালেবান গভর্নমেন্ট শুধু পাকিস্তান আর সৌদি আরব ছাড়া কেউ স্বীকৃতি দেয়নি তালেবান সরকারকে। ওই অবস্থায় তারা টিকতেই পারে নাই। কাজেই তাদের এখন স্বীকৃতি লাগবে, ইটস এ মাস্ট। এই স্বীকৃতির জন্য তাদেরকে এই যে রিজিওনাল যে কান্ট্রিগুলো রয়েছে তাদের স্বীকৃতিও ইম্পর্টেন্ট। শুধু বাইরের স্বীকৃতি হলেই যে হবে তা না। ইয়েস, তুরস্ক অলরেডি আজকে জানিয়ে দিয়েছে তারা খুব সহজেই হয়তো দিয়ে দেবে, তাড়াতাড়ি। যাদের চিন্তা ভাবনা আছে তারা তাদের অন্যতম। তারপর পাকিস্তান হয়তো দিতে পারে, কিন্তু ভারত বা চায়নাও হয়তো এগিয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা ভালোই গাঁটছড়া আছে, সম্পর্ক ভালো। কাজে এইটাও যথেষ্ট এফেক্ট করবে যদি তালেবান এদিক সেদিক আচরণ করে। কাজে তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে, তাদেরকে একটা রিফর্ম মডারেশনের মধ্য দিয়ে যেতে হবে। বাংলাদেশের জন্য বিষয়টা আমি বলবো ইটস অ্যান অপরচুনিটি অ্যাজ ওয়েল অ্যাজ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ এই অর্থে বাংলাদেশে যে জঙ্গিবাদ যাদেরকে আমরা দেখি, স্বীকার করতেই হবে এদের সূচনা আফগানিস্তান থেকে এসছে। যারা সেই 80 দশকে যুদ্ধ করতে গেছে তাদেরকে দিয়েই এই হুজি টুজি এই জাতীয় গ্রুপ প্রথম গড়ে ওঠে। পরবর্তী পর্যায়ে আরো তার স্প্লিন্টার গ্রুপ, আরো তার নতুন ভার্সন এসছে। তারা কিন্তু যদিও মনে করা হয় যে এদেরকে সমূলে দমন করা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে জঙ্গিবাদ এমন একটা জিনিস, এটা দমন হয়, নির্মূল হয় না। এমত অবস্থায় বাংলাদেশ থেকে যে নতুন ভাবে উজ্জীবিত হয়ে কোন গ্রুপ তৈরি হবে না, সেদিকে যাবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। সেজন্য বাংলাদেশের শেষ করতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে যে অবশ্যই বাংলাদেশ আগের চেয়ে অনেক আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী ভালো অবস্থানে এসছে। তবে অবশ্যই যাতে এটার কারণে মানে নিছক সন্দেহের কারণে ইন জেনারেল মানুষ হিউম্যান রাইটস কে ভায়োলেট করে তাদের জীবনকে অতিষ্ঠ যাতে করা না হয় সেদিকে নজর রাখা প্রয়োজন। কারণ এবিউজ অন এনি পার্ট, যে একটা কথা বলেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, যে ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। সেজন্য এটাও খেয়াল করা। At the same time, last but not the least, Bangladesh does have some potential. এবং আমি মনে করি যে আমরা যদি আমাদের বিশেষ করে ঔষধ সেক্টর থেকে শুরু করে অন্যান্য বাণিজ্য সেক্টর, আমরা কিন্তু আফগানিস্তানে ইটস এ গুড মার্কেট ফর আস। আমাদের এটাকে ক্যাপিটালাইজ করতে কাজে লাগাতে হবে। ধন্যবাদ। অ্যাম্বাসাডর চৌধুরী, আমাকে শেষ করতে হবে। আপনি কি 30 সেকেন্ডসে কিছু বলতে চান? মানে 30 সেকেন্ডসের মধ্যে, আমার হাতে সময়। আমার হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে আমরা আমরা হচ্ছি যে হরি আর্টিসান হলো, তারপরে তো পুলিশ আমাদের যে টাইপ অফ আমাদের যে মডারেট ইসলাম বলেন আপনি, আমাদের যে আপনার সুফিজম যে ইনফ্লুয়েন্স হওয়া, টলারেন্স, বাংলা সংস্কৃতি, মানে ফরেনার এসে বলে যে আমরা কোনো মুসলিম কান্ট্রিতে দেখি নাই যে মেয়েরা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, উইমেনরা। ইটস এ রিমার্কেবল কান্ট্রি সত্যিকারের, and we are proud of Bangladesh. বাংলাদেশে আপনার I don't see any kind of serious threat. তালেবান থাকুক না থাকুক, আপনার অনেক গণতান্ত্রিক দেশেও দেখবেন যে ধর্ম ব্যবহার করছে তারা। তো আমি বলবো তো ইনশাআল্লাহ we are fine and let's hope that peace will come. Let's give peace a chance. অনেক ধন্যবাদ অ্যাম্বাসাডর রাশেদ আহমেদ চৌধুরী এবং প্রফেসর মাহবুবুর রহমান আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই কথা ঠিকই যে জঙ্গিবাদ দমন করা যায়, কিন্তু নির্মূল করা খুবই কঠিন কাজ। বাইরের থেকে একটি দেশে গিয়ে সেই দেশকে ঠিকঠাক করা অত্যন্ত দুরূহ ব্যাপার, কিন্তু একটি অস্থিতিশীল দেশ তার বাইরের দেশগুলোকে নানাভাবে প্রভাবিত করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। কাজেই আমরা সকলেই চাই একটি স্থিতিশীল আফগানিস্তান, কিন্তু তালেবানরা কতটা স্থিতি দিতে পারবে সেটি নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। এবং আফগানিস্তানে এই মুহূর্তে সেই অর্থে কোনো সরকার আছে সেটি বলা যাবে না। তবে তালেবানরা
ক্ষমতার কলকাঠি নাড়ছেন বা নাড়বেন, সেটি বা আগামী দিনে তারাই নিয়ামক শক্তি হবে, সেটি মোটামুটিভাবে নিশ্চিত। কিন্তু কতকাল তারা সাস্টেইন করতে পারবেন সেটি নির্ভর করবে আসলে তারা কতটা ইনক্লুসিভ হবেন, তারা কতটা গণতান্ত্রিক হবেন, কতটা উদার হবেন, তার উপরে কতটা শরিয়া আইনের কথা বলছেন, কিন্তু শরিয়া আইন আফগানিস্তানের মানুষ কতভাগ গ্রহণ করবে, কোন ধরনের শরিয়া আইন, কারণ তারও নানা রকমের সেগুলো নিয়েও নানা রকমের মত পার্থক্য আছে, মতভেদ আছে। কাজে এগুলো দেখবার জন্য আসলে আরও খানিকটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং সব কথার মূল কথা, আমরা চাইব অবশ্যই স্থিতিশীল আফগানিস্তান, এবং সেটি আমাদের জন্য কল্যাণ করুক। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।